ডক্টর বদিউল আলম মজুমদার আপনাদের অলরেডি বলেছেন যে এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যেখানে রাজনৈতিক দলগুলো কি করবেন বলে ওয়াদা করছেন, সেটার সাথে জনগণ যদি তাদের সে ওয়াদা গ্রহণ করেন, সে প্রস্তাব গ্রহণ করেন, অর্থাৎ তাদেরকে যদি নির্বাচনে জয়ী করেন, তার মানে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে একটি চুক্তি কিন্তু সাধিত হয়ে যায়। চুক্তি ভঙ্গ কোনো এক পক্ষের পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে একত্রিত হয়েছি যা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রে এটি গভীর ও তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পরিবর্তনেরই সূচনাই করেনি, এগুলো ছিল রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ব্যাপক ছাত্র জনতার অভূতপূর্ব জাগরণ, তারুণ্যের আকাঙ্ক্ষার এক তীব্র বিস্ফোরণ। এই সময়টি আমাদের মনে করিয়ে দিয়েছে যে জনগণ আর নীরব দর্শক থাকতে রাজি নয়। বিশেষত তরুণ প্রজন্ম শহর থেকে গ্রামের লাখো দেয়ালে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর অবিচার, বৈষম্য ও জবাবদিহিহীনতার উত্তরাধিকার বহন করতে চায় না। তারা চায় অংশগ্রহণ, মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ভবিষ্যৎ। আজকের আলোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করা নয়, বরং নাগরিক সমাজের দৃষ্টিকোণ থেকে আমরা তুলে ধরতে চাই এ সময়ের প্রত্যাশা, বিশেষ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারে কী কী বিষয় ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকা দরকার। নাম্বার 1, জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অঙ্গীকার। আপনারা জানেন জুলাই জাতীয় সনদ 2025 আজ কেবল একটি দলিল নয়, এটি জনগণের নৈতিক প্রত্যাশার প্রতীক। বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা এ দলিলে রাজনৈতিক দল ও জোটসমূহ সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে এই মর্মে যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন তারা নিশ্চিত করবেন। এ সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবেন। জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবেন না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন। জুলাই জাতীয় সনদ 2025 এর বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন সংস্থা ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন ও প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন তারা করবেন। নাগরিক হিসেবে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো তাদের উপরোক্ত অঙ্গীকারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তাদের কাছ থেকে অস্পষ্টতা বা সিলেক্টিভ অ্যাকসেপ্টেন্স বলে আমরা বলছি, বেছে বেছে গ্রহণ করা, মানে যাকে চেরি পিকিং বলে, যে এটা আর গ্রহণযোগ্য নয়। আমরা চাই স্পষ্টতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, মানে আমরা আনইকুইভোকাল কমিটমেন্ট তাদের কাছ থেকে চাই। জুলাই জাতীয় সনদ জনগণের রাজপথের আন্দোলন, বিপুল আত্মত্যাগ ও দীর্ঘদিনের বঞ্চনাপ্রসূত হতাশার বিপরীতে রাজপথের ঐক্যের প্রতীক হয়ে জন্ম নেয়া একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এর প্রতি আন্তরিক অঙ্গীকার ছাড়া গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। জুলাই জাতীয় সনদের প্রস্তাবনাগুলো জাতীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। তাই সংবিধান সংশোধন সংক্রান্ত 48টি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর উপর আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ নাকি না ভোট দিতে আহ্বান করবেন তা দলগুলোকে স্পষ্ট করতে হবে।
মানে দলগুলোকে একটি অবস্থান নিতে হবে যে তারা এই গণভোটে হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে। এছাড়া জুলাই সনদের অন্য 36টি সংস্কার প্রস্তাব যেগুলো আইন বা বিধি কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে, সেগুলো বাস্তবায়নের ব্যাপারেও দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত 11টি সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে দলগুলো কি কি উদ্যোগ নেবে তার সুস্পষ্ট রূপরেখা দলের ইশতেহারে থাকা দরকার, যাতে কোনো দল সংস্কারের ব্যাপারে আন্তরিক, কোন কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক তা জনগণ স্পষ্টভাবে বুঝতে পারে। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার মানে ইনস্টিটিউশনাল রিফর্ম, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অপরিহার্য। 2 নম্বর, রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা। রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নির্ভর করে রাষ্ট্র কতটা জবাবদিহিমূলক তার উপর। জনগণ যে রাষ্ট্রের প্রকৃত মালিক তা প্রমাণের জন্য রাজনৈতিক দলগুলো কি কি মানদণ্ড নির্ধারণ করবে তা ইশতেহারে উল্লেখ করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই এটা আমরা এমফাসিস দিতে চাই যে কিছু সময় ব্যতিক্রম বাদে প্রায় পুরো 54 বছর শাসনের সম্মতি, আমরা এই কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে চাই যে রুলিং বাই কনসেন্ট, এর বদলে ভীতি সঞ্চার করে শাসন মানে রুলিং বাই ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন, এর সংস্কৃতির চর্চা করার ফলে জনগণ সরকারকে, বিশেষ করে সরকারি বাহিনীগুলোকে ভয় পেতে অভ্যস্ত। 24-এর 5 আগস্টের পর অতীতের অসংখ্য গুমের অকাট্য প্রমাণ এখন আমাদের হাতে এসে পড়ায় জনগণ সামনের দিনগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার রোধে দলগুলো কি প্রাতিষ্ঠানিক এবং টেকসই ব্যবস্থা নেবে তার বিস্তারিত জানতে আগ্রহী। মানে আপনি স্টেট মেকানিজমকে প্রতিপক্ষ বা ভিন্ন মত ঘায়েল করার জন্য যাতে ব্যবহার করা না যায় সে ব্যাপারে কি কি রক্ষা কবচ ব্যবস্থা করবেন সেটা আমরা জানতে চাই। অনেক নাগরিক আজও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বিগ্ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবশ্যই মানবাধিকার সম্মত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে। এটি দোষারোপের আহ্বান নয়, মানে আমরা ব্লেম না দিয়ে বরং সংস্কারের প্রয়োজনীয়তার স্বীকৃতি। নাম্বার 3 নম্বর, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। এগুলো প্রত্যেকটি আমরা জন আকাঙ্ক্ষার, এটাকে ফিল্টারিং করে জন আকাঙ্ক্ষা বাছাই করে ছেঁকে নিয়ে আমরা জিনিসগুলো ডিসাইড করেছি আপনাদের সামনে পেশ করার জন্য। সো এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, গণতন্ত্র কেবল নির্বাচন দিয়ে টিকে থাকে না, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে চাই প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা। মানে আমরা একদিনের গণতন্ত্র চাই না শুধু ভোটের দিনে, আমরা চাই পুরো 5 বছরের একটি গণতান্ত্রিক পরিবেশ। গণতন্ত্র টিকে থাকে শক্তিশালী প্রতিষ্ঠান, মত প্রকাশের স্বাধীনতা এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে। রাষ্ট্রের মৌলিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করার কি কি পদক্ষেপ একটি দল ক্ষমতায় গেলে গ্রহণ করবে জনগণ তা জানতে ও বুঝতে চায়। প্লিজ নোট, আমরা বলছি শুধু ইন্ডিপেন্ডেন্স এনাফ না, শুধু স্বাধীন হলে চলবে না, স্বাধীন এবং একই সাথে তাদেরকে নিরপেক্ষ এবং এফিশিয়েন্ট, দক্ষ হতে হবে এবং দায়বদ্ধ হতে হবে, অ্যাকাউন্টেবল। এ প্রসঙ্গে স্বস্তির বিষয় হচ্ছে যে বিচার বিভাগ অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভেরি রিসেন্টলি কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে অনেক দূর অগ্রসর হয়েছে। আপনারা জানেন যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি ডক্টর রিফাত তিনি তার শেষ দিনগুলোতে ব্যাপারে প্রায় ক্লোজার এনেছেন। আমরা চাই এই অগ্রগতির উপর একটি স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে উঠুক। কিন্তু বাকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচন কমিশন,
one of the most important, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব রক্ষক, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি এবং সংবিধিবদ্ধ মানে স্ট্যাটিউটরি ইনস্টিটিউশনস যেমন দুদক, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ইত্যাদি, এগুলো সংস্কার জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা চাই প্রতিষ্ঠানগুলো এমনভাবে শক্তিশালী ও জবাবদিহিমূলক হতে হবে যাতে সরকার পরিবর্তন হলেও জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। আমি এই প্রসঙ্গে একটি কথা প্রায় আমার স্টুডেন্টদের বলি যে আপনারা যখন বিদেশে স্কলারশিপ নিয়ে যান, যেমন জাপান অথবা ইটালি অথবা ইউকে, আমেরিকা যান অথবা চিকিৎসার জন্য যান, বেড়াতে যান, আপনি কি অনেক সময় আপনি কি খেয়াল রাখেন যে ও দেশে কোন দল, জার্মানির কোন দল ক্ষমতায়, কোন পার্টি এখন সেখানে চ্যান্সেলর, বা ইউকে? আপনি জানেন যে দলই ক্ষমতা থাকুক না কেন, মৌলিক অধিকারগুলো আপনার যে মৌলিক যে সার্ভিস, পাবলিক সার্ভিস ডেলিভারি, সেগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান, হসপিটালগুলোর মান, ভ্রমণের মান, টাকা পয়সার মান, এই যে মানবাধিকার, এগুলো নিশ্চিত থাকবে। তো যাতে গভর্নমেন্ট এক পর্যায়ে ইররেলেভেন্ট হয়ে যায়, যেমন আপনার নিঃশ্বাসের জন্য যে বিশুদ্ধ বায়ু, বিশুদ্ধ খাবার পানি, স্কুলে আপনার বাচ্চার পড়ালেখা, আপনার হসপিটালে চিকিৎসা, পুলিশের কাছে গিয়ে সার্ভিস, রাস্তায় সার্ভিস, এই জিনিসগুলো তো যে দলই ক্ষমতায় থাকুক, ভোটের দিন না, আপনার প্রতিদিন অ্যাকচুয়ালি প্রতি মুহূর্তে আপনার নিঃশ্বাসের জন্য একটি বিশুদ্ধ বায়ু প্রয়োজন। যাই হোক, আমরা চাই যে প্রতিষ্ঠানগুলো এমনভাবে সংস্কার হবে যাতে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি এর মাধ্যমে সকল সাংবিধানিক অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের কথা বিবেচনা করা আবশ্যক। যাক, নাম্বার 4, সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা বা চেকস অ্যান্ড ব্যালেন্সেস। একটি সুস্থ গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য অপরিহার্য। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে সুস্পষ্ট সীমারেখা ও পারস্পরিক সম্মান থাকতে হবে। ক্ষমতার কেন্দ্রীকরণ দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে দুর্বল করে। সংবিধান হতে হবে সর্বোচ্চ নির্দেশনা, বাছাই করা ও বলছে যে পিক অ্যান্ড চুজ সুবিধার নয়, সমান প্রয়োগের ভিত্তিতে। সো সাংবিধানিক চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার একটি চেষ্টা জুলাই সনদে করা হয়েছে। তথাপি এ প্রসঙ্গের রাজনৈতিক দলের বক্তব্য পরিষ্কার করতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে তারা কি প্রস্তাব করতে চান। 5 নম্বর, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক, আর্থিকভাবে স্বচ্ছ ও দলের সদস্যদের কাছে দায়বদ্ধ করতে হবে। দলের সকল স্তরের নেতৃত্ব দলের সদস্যদের ভোটে নির্বাচিত হতে হবে। দলের সকল আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হতে হবে। বিভিন্ন পদে দলের মনোনয়ন দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রদান করার ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্ত মুক্ত করতে হলে নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। 6 নম্বর, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও প্রাতিষ্ঠানিক লড়াই। দুর্নীতি সুশাসনের সবচেয়ে প্রবল প্রতিপক্ষ। দুর্নীতি কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। এছাড়াও দুর্নীতি দরিদ্র মানুষের পেটে লাথি মারার সমতুল্য। তাই দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া অতি আবশ্যক। নাগরিকরা প্রতীকী বা সিম্বলিক উদ্যোগ নয়, বরং কার্যকর ও টেকসই সংস্কার দেখতে চান। তারা দেখতে চান স্বচ্ছতা, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক প্রয়োগ। নৈতিকতা যেন ব্যতিক্রম না হয়ে নিয়মে পরিণত হয়। 7 নম্বর, মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার। মেরিটোক্রেসি। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর, এটা ভালো করে খেয়াল করুন, প্রায় 23 লক্ষ তরুণ তরুণী তারা ওয়ার্কফোর্সে আসে, কর্মক্ষম জনশক্তি হিসাবে আবির্ভূত হয়। 23 লক্ষ, অথচ তাদের জন্য 23,000টিও মানসম্মত বা ডিসেন্ট জবস বাজারে আসছে না। এটা অত্যন্ত হতাশা বললে আন্ডারস্টেটমেন্ট হবে। এটি আমাদের জাতীয় একটি বিপর্যয়। আমরা যে একটা অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস, যে 23 লক্ষের জন্য 23,000 ডিসেন্ট জবস নেই। আমরা কি তরুণ প্রজন্মের জন্য মনের অজান্তে একটি অন্ধকার ভবিষ্যৎ বা ফিউচারলেস সোসাইটি
রচনা করছি কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় একাই প্রতি বছর 6 থেকে 7 লক্ষ, আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 40 লক্ষ, তাহলে 4 বছরে গড়ে ভাগ করলে 10 লক্ষ এর মতো হয়। 6 থেকে 7 লক্ষ শিক্ষিত তরুণ তরুণী শিক্ষা সমাপন করে। এই বিশাল শিক্ষিত জনশক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে দলগুলোর কি প্রস্তাব আছে তা তরুণ সমাজের কাছে উপস্থাপন করুন। তরুণ প্রজন্ম চায় এমন একটি সমাজ যেখানে যোগ্যতা, পরিশ্রম ও সততার মূল্য রয়েছে। নিয়োগ, পদোন্নতি ও সুযোগ বন্টনে মেধাকে অগ্রাধিকার দিতে হবে। এটি শুধু প্রশাসনিক নীতি নয়, এটি ন্যায় বিচারেরও প্রশ্ন। বাংলাদেশের জনসংখ্যায় তরুণের সংখ্যা বেশি হওয়ার কারণে, আপনারা জানেন আন্ডার 35 ইজ হিউজ, অলমোস্ট 40-45%। এর কারণে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যা জনিত জনমিতি জনিত একটি বিশেষ সুবিধা ভোগ করে থাকি। তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য ও সুযোগ সৃষ্টি করা গেলে আমরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারি। দুর্ভাগ্যবশত আমরা আমাদের দেশে এ পর্যন্ত কোনো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। বরং আত্মঘাতী ছাত্র শিক্ষক রাজনীতির মাধ্যমে আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাস ও অরাজকতার আখড়ায় পরিণত করে ফেলেছি। বরং আত্মঘাতী ছাত্র ও শিক্ষক রাজনীতির মাধ্যমে আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রসঙ্গত গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন ও বিদেশি শাখা থাকা বেআইনি। এছাড়াও এসব অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক জনমত রয়েছে। তাই জনমত ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং বিদেশি শাখা অবিলম্বে বিলুপ্ত করবে বলে আমরা আশা করি। নির্বাচন কমিশনেরও এ ব্যাপারে তৎপর হওয়া জরুরি। উল্লেখ্য যে রাজনৈতিক দলগুলো অঙ্গ ও সহযোগী তথা ভ্রাতৃপ্রতিম সংগঠন না থাকলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আরও অনেক আগেই হতো। 8 নাম্বার, আমরা প্রায় শেষ করে আসছি। সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং ডিউরেবল, টেকসই। নাগরিকরা এমন একটি অর্থনীতি চায় যা উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে। আমরা চাই ক্রিয়েটিভিটি, এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন। বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে, মানে বিনিয়োগ বান্ধব এবং পরিবেশ ও সামাজিক ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করবে। অর্থনৈতিক অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। 9 নাম্বার, চরম দারিদ্র্য দূরীকরণে দৃঢ় অঙ্গীকার। চরম দারিদ্র্য এখনো অনেক নাগরিকের বাস্তবতা। দারিদ্র্য দূরীকরণকে দয়ার বিষয় নয়, বরং ন্যায় বিচারের প্রশ্ন হিসাবে দেখতে চাই। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ অপরিহার্য মনে করি। সুজন, মানবিক মর্যাদা রক্ষা করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে রাজনৈতিক দল ক্ষমতায় গেলে কী কৌশল নেবে তা নাগরিক হিসেবে আমরা জানতে আগ্রহী। 10 নম্বর, নারী ক্ষমতায়নের অগ্রাধিকার। নারীর পূর্ণ অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করা ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীকে কেবল উপকারভোগী বা বেনিফিশিয়ারি নয়, পরিবর্তনের অংশীদার হিসেবে দেখতে হবে, মানে পার্টনার্স অফ চেঞ্জ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য সংসদের সংরক্ষিত আসন সংখ্যাকে উন্নীত করে সরাসরি নির্বাচনের মাধ্যমে এগুলো পূরণ করা আজকের আকাঙ্ক্ষা, যা আমরা আবশ্যক মনে করি। 2001 সালের নির্বাচনের আগে প্রকাশিত নির্বাচন ইশতেহারে বিএনপি এমন একটি অঙ্গীকার করেছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি। প্রসঙ্গত বর্তমানে ব্যবস্থা সংস্কার কমিশন সরাসরি নির্বাচনের জন্য ঘূর্ণায়মান পদ্ধতি বা রোটেটিভ একটা পদ্ধতির সুপারিশ করেছে, যা বর্তমানে ভারতে বিরাজমান এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অত্যন্ত কার্যকর। অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে
নারীদের সামনে এগিয়ে আনার লক্ষ্যে দলগুলোকে তাদের কৌশল ও কর্মসূচি জনসমক্ষে পেশ করতে হবে। নারী নির্যাতন রোধে শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে এবং অন্যান্য পাবলিক পরিসরে নারী নিগ্রহের বিরুদ্ধে দলগুলো কি কি ব্যবস্থা গ্রহণ করছে তা নারী পুরুষ সবাই জানতে চায়। নাম্বার 11, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকারি গণতন্ত্রের ভিত্তি ক্ষমতা ও আর্থিক বিকেন্দ্রীকরণ, নাগরিক অংশগ্রহণ বাড়ায়, সেবার মান উন্নত করে এবং জবাবদিহি নিশ্চিত করে। শক্তিশালী স্থানীয় সরকার মানেই শক্তিশালী রাষ্ট্র। স্থানীয় সরকারের গঠন, নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিকাশে দলের সুস্পষ্ট প্রস্তাব কি তা জানার অধিকার জনগণের রয়েছে। এছাড়াও আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায়, যে রায়ে আমাদের উচ্চ আদালত সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে জড়িত হওয়াকে অসাংবিধানিক ঘোষণা করেছে। 12, ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্য সেবা। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটিজ। হেলথ কেয়ার, আমরা হেলথ কেয়ার, এডুকেশন, পভার্টি, উইমেন, ইনোভেশন, এগুলোকে আমরা মনে করি এই বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো, যেহেতু এগুলো জনগণের প্রায়োরিটি, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কি বক্তব্য তা আমরা জানতে চাই। সো এই যে হেলথ কেয়ারে দেখুন, স্বাস্থ্যসেবা মৌলিক একটি অধিকার। একটি মানবিক রাষ্ট্র তার দুর্বল নাগরিকদের রক্ষা করে, মানে উইকদেরকে, উইক অ্যান্ড ভালনারেবল, তাদেরকে প্রোটেক্ট করে। সো শিশু, প্রবীণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যারা ভালনারেবল, তাদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব মনে করি আমরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং উন্নত মানের সেবা জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার কৌশল রাজনৈতিক দলের কাছ থেকে নাগরিকরা জানতে আগ্রহী। মানে আমরা কিন্তু উই আর নট প্রপোজিং যে কোন ধরনের হেলথ কেয়ার প্যাকেজ ওনারা প্রপোজ করবেন। আমরা শুনতে চাই যে ওনাদের বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটিস বা ওনাদের ভাবনা কি ব্যাপারে। 13 নম্বর, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ আজ একটি জটিল ও পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি। নাগরিকরা এমন একটি পররাষ্ট্র নীতি প্রত্যাশা করে যা হবে ভারসাম্যপূর্ণ, আত্মমর্যাদাশীল এবং জাতীয় স্বার্থ ভিত্তিক। এবং এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPS, সেই ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে আমাদের অংশগ্রহণ করতে হবে শান্তি, উন্নয়ন ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে। সো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি কি তা জনগণ জানতে চায়। 14 নম্বর, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রেক্ষাপটে তাদের অবস্থান। বাংলাদেশে বিশুদ্ধ বায়ু ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বাতাস কোথাও পাচ্ছেন না জনগণ। বায়ু দূষণ রোধে আর নিরাপদ পানীয় জলের সংকট মোকাবেলায় দলের অবস্থান জানার অধিকার জনগণের রয়েছে। এটি সরকারের অগ্রাধিকার থাকবে কিনা তা জনগণ বিবেচনায় নেবে বলে আমরা বিশ্বাস করি। 15 নম্বর, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। বিগত 55 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক অবক্ষয় ঘটেছে। রাজনীতি এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। সংসদ সদস্য হওয়ার মাধ্যমে ক্ষমতা কাঠামোর অংশ হতে পারলে অতি সহজে অঢেল অর্থবিত্তের মালিক হওয়া যায়। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠির এ সম্পর্ক ভাঙতে না পারলে ছলে বলে কলে কৌশলে সংসদ সদস্য হওয়ার বিরাজমান অশুভ প্রতিযোগিতার অবসান ঘটানো যাবে না নির্বাচনী সহিংসতার। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লীগ 237টি আসনের মধ্যে মাত্র 9টি আসন জিতেছিল। নির্বাচনে চিফ মিনিস্টার নুরুল আমিন সহ অনেক ক্ষমতাধরী ধরাশায়ী হয়েছিলেন। তখন আমাদের দেশে কিন্তু নির্বাচন কমিশনের মতো, এমনকি নির্বাচন কমিশনও ছিল না, মানে RPO তো দূরে থাক বা হলফনামা ইত্যাদি দূরে থাক, নির্বাচন কমিশনের মতো কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানও ছিল না RPOর মতো কোনো আইনি কাঠামো। সেই নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি, যা এখন কল্পনাও করা যায় না।
আমি মনে করি 1970 সালের নির্বাচনও এমন একটি উদাহরণ। যাই হোক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপসংহারে বলতে চাই, আজকের আলোচনা আমাদের সমাজের পরিপক্কতার প্রতিফলন, যে আমরা যে ম্যাচিওর হচ্ছি তার প্রতিফলন। নাগরিকরা নিখুঁত নেতৃত্ব চান না। আমরা জানি যে হয়তো আপনার পক্ষে ফ্ললেস হওয়া সম্ভব না, তবে তারা চান সততা, দায়িত্ববোধ ও দিক নির্দেশনা। তারা চায় এমন একটি রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠানগুলো জনগণের সেবায় নিয়োজিত থাকবে। নাগরিক সমাজের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপের সেতুবন্ধন তৈরি করা, জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। এই মুহূর্তটিকে আমরা যেন সংকট হিসাবে নয়, বরং নবযাত্রার সূচনা হিসাবে দেখি। একসঙ্গে আমরা গড়ে তুলতে পারি একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং আত্মবিশ্বাসী বাংলাদেশ।